দেখুন, মঞ্চের ওপরে শামসিল বা মঞ্চের সামনে যাদের দেখতে পাচ্ছি, ঝিলাম গুপ্ত বা বংশটের শুভম চৌধুরী, দেখুন একদিক থেকে দেখলে ভোট রঙ্গের ময়দানে ওরা সবাই আসলে দাদা ঠাকুরের উত্তরসূরি। দাদা ঠাকুর সেই কবে লিখেছিলেন, কোন গায়ে তুই ভোট ভিখারি, কোন গায়ে তোর ঘর, ভোট নিবি তো গোটা কত, কথার জবাব কর। এখন কথা হচ্ছে, এত অসঙ্গতির জবাব যাদের দেয়ার কথা তারা কতটা ক্রুদ্ধ হন। কুণাল কামরার পরিণতি তো আমাদের সামনেই আছে। আচ্ছা, একটা ব্যঙ্গচিত্র আজকের পরিভাষায় যাকে মিম বলে, সেটা ফরওয়ার্ড করে গ্রেফতার হতে হয়েছিল অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে। একনাথ সিন্ডিকে নিয়ে মন্তব্য করার জন্য কুণাল কামরার বিরুদ্ধে কড়া ধারা এফআইআর করেছিল মহারাষ্ট্র সরকার, আর তার সঙ্গে বাড়তি উপহার ছিল খুনের উড়ো হুমকি। সুতরাং ওপেন ফোরামে ওদের কাছ থেকে এটাও জেনে নেওয়া যাবে যে ভোট রঙ্গে এই নির্মল হাসি জোগানোর বিটকেল বাঙালি, বংশট বা ঝিলাম গুপ্তকে মেপে মেপে পা ফেলতে হয় কিনা। যাই হোক, আমার পরের বক্তা বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার। নমস্কার, সুমনকে ধন্যবাদ আর শামসিলকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আজকে সন্ধ্যাবেলায় ও আমাদের গণতন্ত্র সম্বন্ধে যে অন্তর্দৃষ্টিটা দিল, সেই অন্তর্দৃষ্টিটা আমাদের সবাইকে অনুপ্রেরিত করেছে। ওর কথাটা শুনে মনে পড়ছিল যে 1858 সালে, তখনও যদ্দূর মনে হয় এবিপি আনন্দ শুরু হয়নি, তো তখন পৃথিবীতে মহা বিতর্ক চলছে। সেই বিতর্ক করছেন একাধারে এব্রাহাম লিঙ্কন এবং তার সঙ্গে স্টিভেন ডাগলাস। এবং এব্রাহাম লিঙ্কন সেই রাজনৈতিক বিতর্কে একটা মন্তব্য করেছিলেন যে ইউ ক্যান ফুল অল পিপল ফর সাম পিপল ফর অল দ্য টাইম, বাট নট অল দ্য পিপল ফর অল দ্য টাইম। যে সমস্ত মানুষকে সবসময়ের জন্য আমরা যেভাবেই জীবন সমাজকে দেখি না কেন, আমরা হাজারো চেষ্টা করলেও আমরা কিছু মানুষকে ভুল বোঝাতে পারি, কিন্তু সমস্ত মানুষকে সবসময়ের জন্য ভুল বোঝানো যায় না। 2 বছর 8 মাস 11 দিন ধরে যে ভারতীয় সংবিধান লেখা হয়েছিল, মনে রাখবেন সেই ভারতীয় সংবিধানের প্রথম 2 অধ্যক্ষর হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড নট উই দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। সুতরাং আমরা মানুষ আজকে কতগুলো প্রশ্ন করছি। প্রথম যে কথাটা নিয়ে বলা হচ্ছে যে এই যে একটা এপিডেমিক হারে আমরা আজকে একটা বদলি দেখছি। দেখুন, একটা ভোট হয়ে গেল, এই যে 2 বছর 11 মাস ধরে যে সংবিধানটা লেখা হয়েছিল, সেটা আমাদের কি বলেছিল? এই সংবিধান তার 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটা ভোট করবে। সেই ভোটটা হয়ে যাবার পরে একটা বৈধ সরকার হবে। সেই বৈধ সরকার, যার সঙ্গে সরকার আছে, তার আমলাতন্ত্র আছে, তার ল অ্যান্ড অর্ডার মেকানিজম আছে, সেই সরকারকে আমাদের 5 বছর অর্থাৎ 60 মাস আমাদের সেই সরকারের সঙ্গে তাকে মেনে নিতে হবে। সেই সরকারের সঙ্গে আমাদের দেশ, আমাদের রাজ্য চলবে। তাহলে আমরা মানুষরা যদি সেই সরকারকে, তার ভালো মন্দ, তার ডেফিসিয়েন্সি, তার শর্টকামিং সব কিছু নিয়ে সেই সরকারকে যদি মানুষ 4 মাস 11 বছর মেনে নিতে পারে, তাহলে প্রশ্ন হলো নির্বাচন কমিশন কেন সেই কনস্টিটিউশনাল সরকারকে 1 মাসের জন্যে মেনে নিতে পারবে না? নির্বাচন কমিশন কি আজকে বলছেন, মানুষকে এই ইঙ্গিত দিচ্ছেন যে আমরা 4 বছর 11 মাস যে গভর্নমেন্টের আন্ডারে ছিলাম, সেই গভর্নমেন্ট একটা আনএথিক্যাল গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের কি বৈধতা নির্বাচন কমিশন আজকে চ্যালেঞ্জ করছেন? এবং তাও যদি করেন, সিভিল সার্ভিসের কথা শোনা যাক। দেখুন, আমি পলিটিক্যাল নেতা নেত্রীদের খুব ভয় পাই, সুতরাং ওদের পয়েন্টকে আমি আজকে রিবাটাল করব না। দেবাশিস দাকে জিজ্ঞেস করব। দেবাশিস দা একজন একেবারে অভিজ্ঞ পোড় খাওয়া অফিসার। তার মানে আমাদের যদি মানতে হয় আজকে নির্বাচন কমিশন একটা সরকারের জীবনের শেষ 1 মাসে এসে যদি বলেন যে আপনারা ঠিক করে সিভিল সার্ভিসকে অ্যাডমিনিস্টার করেননি, তাহলে কি করে সিভিল সার্ভিসকে অ্যাডমিনিস্টার করা উচিত ছিল? সিভিল সার্ভিসেস বোর্ড বলে একটা ব্যাপার হয়েছিল।
HOTA কমিশন বলে একটা ব্যাপার হয়েছিল, যেখানে সিভিল সার্ভেন্টদের, আমলাদের আপনারা তার অভিজ্ঞতার অনুযায়ী, সিনিয়রিটির অনুযায়ী, মেরিটের অনুযায়ী আজকে সেই আমলাতন্ত্রদের, সিভিল সার্ভেন্টদের সেইভাবে প্যারালাল উইথ দ্য গভর্নমেন্ট এথিক্যালি আজকে আমাদের আমলাদের কাজ করা উচিত ছিল। সেটা তো আপনি রাজ্যের ওপরে ইম্পোজ করেনি, না সুপ্রিম কোর্ট করেছে, না সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে, আর রাজ্য সরকার তো তার সুবিধের জন্য করবেই না কোনোদিন। আজকে দেবাশিস দা বললেন যে হ্যাঁ, আমলাদের পশ্চিমবঙ্গের মধ্যে ধরুন 150, 200, 300 IAS অফিসার আছে। কোনো দিন গেছেন একজন IAS অফিসারের তার ভ্যালুয়েশন কত জানতে গেলে জানবেন যে যেন মনে হবে তারা এক একজন অলিম্পিক হার্ডলার। কেউ বলবে 10 জনকে টপকে পোস্ট পেয়েছি, কেউ বলবে 9 জনকে টপকে পোস্ট পেয়েছি। আজকে কতভাবে তারা এড়িয়ে কোথায় পৌঁছতে পারছেন সেটা হয়ে যাচ্ছে সিভিল সার্ভে, এক একজন সিভিল সার্ভেন্টদের ভ্যালুয়েশন কত পলিটিক্যাল এস্ট্যাবলিশমেন্টের কাছে তার একটা পরিচয়। তাহলে যখন আমরা নাগরিক হিসেবে আমাদের সরকার কিভাবে তার আমলাতন্ত্রকে চালাবেন তার গাইডলাইন আপনি সরকারকে মানতে বাধ্য করতে পারছেন না, যে গভর্নমেন্টকে মানুষকে মেনে নিতে হয়েছে সেই গভর্নমেন্টকে নির্বাচন কমিশনেরও মেনে নেওয়া উচিত। এবার আসুন পুলিশের ক্ষেত্রে। আজকে পুলিশ রিফর্মস কিভাবে হওয়া উচিত, কিভাবে একটা রাজ্যে একটা আপাত নিরপেক্ষ পুলিশ ফোর্স থাকা উচিত, এই নিয়ে 2006 সাল থেকে বলতে 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 সুপ্রিম কোর্ট এবং 6টা না 7টা পুলিশ কমিশন হয়েছে। যে কখন কোন সিনিয়র পুলিশ অফিসার কিভাবে তার পদমর্যাদায় যাবেন, আবার সেই একই গল্প। না কেন্দ্রীয় সরকার, না সুপ্রিম কোর্ট, না কোনো কনস্টিটিউশনাল অথরিটি কোনো পুলিশ রিফর্মকে 7 দিনের জন্যও ভারতবর্ষে তারা লাঘব করতে পারেননি। এবং আমাদের মতো সাধারণ মানুষকে এই খামখেয়ালিপনা, এই বায়াস, এই প্রেজুডিস, এই পক্ষপাতিত্ব, আজকে আপনি মাঝে মধ্যে মনে করবেন যে আপনি পুলিশ কমিশনারকে বাঁচছেন না আপনি ছেলে মেয়েদের বিয়ের সম্বন্ধ করছেন। কে আপনার পেয়ারের লোক, কাকে আপনি চান, কাকে আপনি বুকে বুকে আঁকড়ে ধরতে চান, আজকে সেইটে আমাদের গভর্নমেন্টসে আজকে সাধারণ মানুষকে, একটা রাজ্যের মানুষকে সেই সমস্ত বায়াসকে মেনে নিয়ে তাকে বেঁচে থাকতে হবে। আর আমাদের নির্বাচন কমিশন এসে আজকে মানুষকে বলবেন যে তোমরা তো এই হচপচ গভর্নমেন্ট সিস্টেমের মধ্যে 4 বছর 11 মাস ছিলে, লাস্ট 1 মাস আমার ওই সব কিছু হবে না, আমি খোল নলছে পাল্টে দেবো। প্রশ্ন হলো কেন? আপনার যদি ঠিকমতো সেই প্রশাসনকে চালাবার অধিকার থাকে তাহলে আমরা মানুষও একটা স্বচ্ছ, একটা সৎ, একটা ট্রান্সপ্যারেন্ট আমলাতন্ত্র, একটা ট্রান্সপ্যারেন্ট ল অ্যান্ড অর্ডার মেকানিজমের মধ্যে বেঁচে থাকার অধিকার আমরা রাখি। আজকে পুলিশ ফোর্স কত 1,20,000 মানুষ আছেন পুলিশ ফোর্সে, 14,000 কোটি টাকা প্রতি বছর খরচা করছেন। তার ওপরে 600 কোটি টাকা খরচা করবেন কিসে? নাই সেন্ট্রাল ফোর্সকে এনে। এবং এই সেন্ট্রাল ফোর্সকে আনার পর আপনার কি কমবে? আপনার কি অনগ্রাউন্ড ভায়োলেন্স কমবে? আপনার কি পোস্ট পোল ভায়োলেন্স করবে? এই যে একটা রোম্যান্টিক একটা স্মৃতি মেদুর যে একটা গণতান্ত্রিক এক্সারসাইজ দেখছেন, যে মুহূর্তে আজকে আমাদের রেজাল্ট অ্যানাউন্সড হবে আবার তো ভয় আমাদের বুক দূর করে যে আবার সেই রাজনৈতিক হিংসা, আবার সেই পোস্ট পোল ভায়োলেন্স। আপনি বলছেন বুথে বুথে ক্যামেরা রাখবেন, ভিতরে রাখবেন, বাইরে রাখবেন, আরও 2-1টা ক্যামেরা যদি আপনি বসিয়ে দেন তাহলে হয়তো ধুরন্ধর 3 নম্বর শুটিংটা আর বাইরে করতে হবে না। পশ্চিমবঙ্গের বুথে বুথে যে ভায়োলেন্সের ছবিগুলো পাবেন সেটার মধ্যে AI মিশিয়ে রণবীর সিং অতি অল্প খরচার মধ্যে 3য় পার্টটাকে উনি রিলিজ করে দিতে পারবেন। তাহলে এই যে হিপোক্রেসি,
এই বদলির মধ্যে আমি কোনো রকম মেধা দেখি না, আমি কোনো রকম চিন্তা ভাবনা দেখি না। আমার মনে হয় এটা আমাদের গণতন্ত্রের মধ্যে একটা হিপোক্রেসি এবং একটা অবিশ্বাসকে এনে দিচ্ছে। কারণ নির্বাচন কমিশন যে কোয়ালিটি অফ গভর্নেন্স চান, আজকে মানুষও সেই কোয়ালিটি অফ গভর্নেন্স সেই মানুষ চায়, এবং মানুষকে সেই গভর্নমেন্টের অধিকার, সেই গভর্নেন্সের অধিকার আজকে সাধারণ মানুষকে তার মাথা উঁচু করে সেটা চেয়ে নিতে হবে। এসআইআরের কথায় আসছেন, আজকে এসআইআর নিয়ে বহুবার আমরা বলেছি যে ভারতীয় গণতন্ত্রের এমন অসংবেদনশীল, দানবিক, পাশবিক মুখ আমরা দেখব বলে কোনোদিন আশা করিনি। মুশকিলটা কোথায়? মুশকিলটা হলো আজকে যে কজন, হয়তো বিজেপি বাদ দিয়ে যে কটা অপোজিশন পার্টিরা আছে, তারা আজকেও সুপ্রিম কোর্টে গিয়ে তারা একটা কনস্টিটিউশনাল কেস তারা প্রেজেন্ট করতে পারেননি। আমরা এসআইআরে কেন ফেল করেছি? আমরা একটা কনস্টিটিউশনাল এবং সোশ্যাল প্রবলেমকে আমরা পলিটিক্যাল আতশকাঁচের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করেছি। এসআইআরের যে টক্সিক এফেক্ট, যে বিষক্রিয়া, সে বিষক্রিয়া আজকে এই ইলেকশনের জন্য অপেক্ষা করছে না। ইন্ডিয়ান সোসাইটিকে আপনি ভারতবর্ষের বুকে যে 10 কোটি প্রতারিত মানুষকে সৃষ্টি করবেন, তারা আমাদের সমাজে ওই এক সময় যেরকম রবীন্দ্রনাথ বলেছিলেন না যে কুষ্ঠরোগীদের আপনি নগরের বাইরে ভার করে দিতে পারতেন, আজকে ভারতবর্ষ তার এই আধুনিক গণতন্ত্রের মধ্যে কিছু নতুন নতুন কুষ্ঠরোগ আবিষ্কার করছেন, এবং কিছু মানুষকে আপনি গাছ থেকে ঝেড়ে ফেলে দিচ্ছেন। তারা জীবিত না মৃত, তারা কিভাবে আমাদের সমাজের মধ্যে থাকবেন, আমাদের সেই উত্তর আজকে একেবারেই জানা নেই। আমরা এক সময় মনে করতাম এসআইআর একটা কনস্টিটিউশনাল প্রবলেম, একটা সোশ্যাল প্রবলেম। এখন মনে হচ্ছে এসআইআর একটা স্পিরিচুয়াল প্রবলেম, একটা আধ্যাত্মিকতায় পৌঁছে গেছে। 29 লক্ষ লোকের নাম বার করলেন, কটা লোকের নাম বাদ আছে সেই উত্তরটা জানতে আপনাকে ধ্যানে বসতে হবে। এখন আজকে যিনি খোদ সিইও ইলেকশন কমিশনের, তিনি জানেন না কটা লোকের নাম বাদ গেছে, কিন্তু সেই মানুষগুলো যাদের নাম বাদ গেল তাদের ভবিষ্যৎ কোথায়? অ্যাপেলেট ট্রাইব্যুনাল নিয়ে কি হবে? ওই 1982 সালের কি একটা লিগ্যাল প্রিসিডেন্স আছে, সেই প্রিসিডেন্সের ওপর ভর করে আমরা 1 কোটি মানুষকে সমাজ থেকে অপাঙ্ক্তেয় করে আজকে হুড়হুড় করে আর এক ইলেকশনের রথের রশি আমরা টানতে শুরু করব। মনে রাখবেন, একটা দেশ, একটা সমাজ, একটা ইলেকশন থেকে আর একটা ইলেকশন অবধি বেঁচে থাকে না। একটা সমাজ বেঁচে থাকে একটা সময় থেকে আর একটা সময়ের ওপর, এবং সমাজের মধ্যে যে অবক্ষয়টা আমরা ঢোকাচ্ছি আজকে আমাদেরও কিন্তু আমাদের কল্পনার বাইরে, যে আমরা আগামী দশকে আজকে আমাদের কি খাজনা এর জন্য দিতে হবে। লাস্ট একটা কথা বলে শেষ করব। আজকে সুমনের পংক্তির মধ্যে একটা কথা আছে যে আস্তিন গুটিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন মহাযুদ্ধের মধ্যে। আমার আপত্তি রইল, এটা মহাযুদ্ধ নয়, এটাকে আমি মল্লযুদ্ধ বলতে পারি। মহাযুদ্ধ শুরু হবে 4 তারিখের পরে। যে মহাযুদ্ধে আপনারা জানবেন, যে মহাযুদ্ধে আপনি জানবেন ওই যে 8 লক্ষ কোটি টাকার ঋণ ভার আজকে বাংলার কাঁধে আছে, বাংলা কাজ করতে পেরেছে, আমরা পভার্টি অ্যালিভিয়েশনের কাজ করতে পেরেছি, কিন্তু আমরা বিপজ্জনক জায়গায় আছি, যেখানে আমাদের আজকে ডেট টু জিডিপি রেশিও প্রায় 35%-এর কাছাকাছি গিয়ে পৌঁছচ্ছে। মহাযুদ্ধ শুরু হবে তখন যখন আপনাকে আজকে স্টেটের একটা ইনকাম বাড়াতে হবে, যেখানে আমাদের ছেলে মেয়েদের দিকে চেয়ে দেখতে হবে যে ওই বেকার ভাতা নেবার জন্যে লাইনগুলো যেন আর লম্বা না হয়। আজকে কতবার বললেন কথাবার্তার মধ্যে টেকনোলজি, এআই এআই এআই, চারিদিকে এই কথাটা প্রতিধ্বনিত হচ্ছেন। বন্ধুরা জানবেন, এক সময় আপনি বলতাম যে আমাদের আইটি সেক্টর আসছে, আমাদের আইটি সেক্টর কাজ করছে, আমরা পুনা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদের কাছাকাছি আমরা যাবার চেষ্টা করছি,
জেনে দেখবেন যে হ্যাঁ, আমরা হয়তো আইটিতে কিছু কাজ আজকে করছি। আজকে পশ্চিমবঙ্গের আইটি সেক্টর সর্বভারতীয় ক্ষেত্রে যদি পুনা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদের মাপেন, আমরা হচ্ছি 30 ভাগের 1 ভাগ। সুতরাং ভবিষ্যতের এজেন্ডাটা কি? ভবিষ্যতের এজেন্ডাটা কয়েকটা সিট নিয়ে নয়। আজকে যে মার্জিনের কথা চিন্তা করবেন, সেই মার্জিন আপনাকে স্মরণ করিয়ে দেবে যে কেন একজন মধ্যবিত্ত বাঙালির মাসিক ইনকাম, কেন আজকে দিল্লির একজন মধ্যবিত্ত মানুষের থেকে 30% কম, কেন মুম্বাইয়ের একজন মধ্যবিত্ত মানুষের সেটা অর্ধেকের চাইতেও কম। আজকে সেই মহাযুদ্ধ শুরু হবে যেদিন জানতে পারবেন যে যুদ্ধেতে আপনার অবজেক্টিভটা কি, আপনার লক্ষ্য কি। আজও যদি বিভ্রান্ত বাঙালি মনে করে যে ওই 4টে সিট, 2000 ভোট, ভবানীপুরে কি হলো, নন্দীগ্রামে কি জিতলো, কটা জায়গার মৃতদেহর আজকে আপনি স্ট্যাটিস্টিক গুনতে শুরু করলেন আজকে ভোটের পরে, তাহলে মনে হয় না যে বাঙালি আজকে বুঝতেও পারবে না যে কিসের যুদ্ধ, কেন যুদ্ধ, কার জন্যে যুদ্ধ। নমস্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।